দর্শক, দেশে প্রতি 1 লাখ মানুষের মধ্যে 106 জনের ক্যান্সার আক্রান্ত হওয়ার তথ্য উঠে এসেছে গবেষণায়। বছরে প্রতি লাখে নতুন করে ক্যান্সার আক্রান্ত হচ্ছেন 53 জন, আর মোট মৃত্যুর 12% জন্য দায়ী এ রোগ। এ বিষয়ে নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ল্যাবিড ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর এহতেশামুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং পাশাপাশি ক্যান্সার বিশেষজ্ঞ মেজর জেনারেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া আমাদের সাথে জুমে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর অসীম কুমার ঘোষ, এবং আমাদের সাথে যুক্ত আছেন সর্দার বইনুল আহমেদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রেডিওথেরাপি বিভাগ, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা এক এক করে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই আমি অধ্যাপক ডক্টর এহতেশামুল হক, সিনিয়র কনসালটেন্ট, ল্যাবিড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, স্যার আপনার কাছে আসতে চাচ্ছি। স্যার, আমাদের এবার বছরের ক্যান্সার দিবসের প্রতিপাদ্য ইউনাইটেড বাই ইউনিক, এই থিমের সাথে বাংলাদেশের সম্পর্ক, এবং একই সাথে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বাংলাদেশ প্রাইভেট হাসপাতালে ক্যান্সারের চিকিৎসার খরচ। প্রথমে আমি ইউনাইটেড বাই ইউনিক, এই যে থিম, যেটা ইউআইসিসি আগামী 3 বছরের জন্য আমাদের থিম হিসেবে নির্ধারণ করেছেন, এটা একটু বুঝিয়ে বলি। আসলে আমরা জানি স্টোমাক ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, এইভাবে আমরা ক্যান্সারের নামকরণ করি। আমরা যখন একটা রুগী আসে আমরা বলি ব্রেস্ট ক্যান্সার নাম্বার এত, লাং ক্যান্সার নাম্বার এত, কিন্তু এখন আমরা মনে করি আজকে এই পর্যায়ে এসে যে আসলে এইভাবে না। একটা ব্রেস্ট ক্যান্সারের রুগীর সাথে আরেকটা ব্রেস্ট ক্যান্সারের রুগী এক না, একটা লাং ক্যান্সারের রুগীর সাথে আরেকটা লাং ক্যান্সারের রুগী এক না। এখানে তার ডিজিজের মধ্যে যেটা ব্রেস্ট ক্যান্সারের মলিকুলার প্যাথোলজি, এটা কিন্তু সেপারেট একজনের থেকে একজন। 2 নম্বর হচ্ছে যার যার পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থা কিন্তু আলাদা। 3 নম্বর হচ্ছে তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এবং ব্যক্তিগত যে একটা অবস্থান, এটাও কিন্তু আলাদা। তাহলে এইটাকে আমরা বলছি ইউনিক, যে তার ক্যান্সারটা ইউনিকলি ডিল করতে হবে। এটা ব্রেস্ট ক্যান্সার সব ব্রেস্ট ক্যান্সার এক না, লাং ক্যান্সার সব লাং ক্যান্সার এক না, থাইরয়েড ক্যান্সার সব থাইরয়েড ক্যান্সার এক না। এটাকে আমরা ইউনিকলি ডিল করব প্রত্যেকের জন্য আলাদাভাবে, যেটাকে বলা হয় পার্সোনালি আমরা অ্যানালাইসিস করব, এবং পার্সোনালাইজড মেডিসিন দিয়ে আমরা তার এই সমস্যাটাকে প্রত্যেকটা রোগীকে গুরুত্ব দেওয়া, আলাদা একদম টোটালি আলাদাভাবে দেখতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইউনাইটেড। এই যে ওর চিকিৎসার পেছনে সে নিজে থাকবে, তার পরিবার থাকবে, আমাদের সমাজ থাকবে, আমরা ডাক্তাররা থাকবো, আমাদের হসপিটাল থাকবে, আমাদের গভর্নমেন্ট থাকবে, এনজিওরা থাকবে, এভাবে সব স্টেক হোল্ডাররা থাকবে। এই সব স্টেক হোল্ডারটা মিলে তার জার্নিটাকে ইউনিকলি ডিল করতে হবে। সবাইটাকে একভাবে করলে হবে না। এইভাবে যদি করা যায় তাহলে ক্যান্সার চিকিৎসা, যেটা আজকে থেকে 1 দশক আগেও বেশিরভাগ ক্ষেত্রে অনিরাময়যোগ্য ছিল, এখন কিন্তু আমাদের অনেক ক্যান্সার নিরাময়যোগ্য হয়ে গিয়েছে। আমাদের রিসার্চ মাধ্যমে আমরা যে নতুন নতুন টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, যেগুলো নিয়ে আমরা একটু পরে হয়তো কথা বলবো, যেটা আমাদের বাংলাদেশেও এখন পাওয়া যাচ্ছে, বিভিন্ন কোম্পানি এখানে করছেন। এই ড্রাগগুলোর আমরা যদি পার্সোনালাইজড ইউজ করতে পারি, পার্সোনালাইজড রেডিওথেরাপি যদি আমরা দিতে পারি, পার্সোনালাইজড সার্জারি যদি আমরা করতে পারি, তাহলে অনেক ক্যান্সার কিউরেবল। সুতরাং আগামী 3 বছর এই যে ইউনাইটেডলি আমরা প্রত্যেকটা রোগীকে ইউনিকভাবে যদি হ্যান্ডেল করতে পারি, তাহলে আমরা ক্যান্সার চিকিৎসা একটা সফল পাবো। এটাকে কার্যকর করার জন্য আপনারা বেগবান হচ্ছেন এবং অ্যাক্টিভ থাকছেন। আপনার কোশ্চেন ছিল যে আমরা বাংলাদেশ কিভাবে ইনভলভ হব। এই যে আজকে আমরা ইনভলভ হলাম, আমরা এখানে একটা মিডিয়াতে এই ব্যাপারে নিয়ে কথা বলছি, এটাই আমাদেরকে ইউএসসিসি বলছে যে তোমরা এটা নিয়ে প্রোপাগান্ডা করো, কথা বলো, যে প্রত্যেকের ব্যাপারটা আলাদা, এবং এদের ইন্টারেস্ট দেখার জন্য আমাদের যারা স্টেক হোল্ডার থাকবেন তারা কিন্তু এগিয়ে আসতে হবে। যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের রিসার্চ থাকতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের পেশেন্টদের পোস্ট মার্কেটিং বিভিন্ন ড্রাগের সার্ভে করতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের নিড কি, আমাদের দেশের রোগীদের চাহিদা কি, এটা কিন্তু আমরা এখনো জানি না। আমরা ওয়েস্টার্ন আমেরিকান যে গাইডলাইন, এটা দিয়ে আমাদের রোগীদের চিকিৎসা করি, আমাদের নিজস্ব গাইডলাইন ডেভেলপ করতে হবে। এটাই আমাদেরকে ইউনাইটেডলি আমরা যদি বাংলাদেশে এরকম একটা করতে পারি, এটাই আমরা আমাদের ওয়ার্ল্ডকে জানাবো। ওয়ার্ল্ড কিন্তু আমাদের এখান থেকে আরও নিয়ে তারাও অন্যান্য দেশে এই ব্যাপারে কাজ করবে। এই বিষয়টাকে সচেতনতা তৈরি করা একটি বিষয়। আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমি চলে যাচ্ছি মেজর জেনারেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ, আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, মিরপুর। স্যার, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা জানি আর্ম ফোর্স হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা উন্নত, এবং আপনি অনেকদিন কাজ করেছেন। সেই ক্ষেত্রে একজন ক্যান্সার ট্রিটমেন্টের জন্য একজন সিভিলিয়ান কিভাবে সেবা পেতে পারে, এবং আপনাদের সেবা কেন উন্নত, একটু বিস্তারিত জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনি একটা সঠিক প্রশ্ন করেছেন। অনেকে হয়তো জানে না যে আর্ম ফোর্সেস বা সশস্ত্র বাহিনীতে
বিশেষ করে সিভিল পেশেন্টরাও যে চিকিৎসা পায়, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকে জানা প্রয়োজন বলে আমি মনে করি। আচ্ছা, আমি একটুখানি যদি ইতিহাস বলি, 2008 সাল থেকে আমি ক্যান্সার চিকিৎসা শুরু করেছি। আমি মেডিকেল অঙ্কোলজি হিসেবে কাজ করে আসছি সেনাবাহিনীতে, সিএমএইচে, বলতে গেলে সশস্ত্র বাহিনীতে। জি, এবং আমি আসার পর থেকেই আল্লাহ রহমতে একটা ক্যান্সার সেন্টার সিএমএইচ ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছে। দারুণ। এবং এইটা আমি বলবো যে শুরু থেকেই আমি ইনভলভ ছিলাম এবং এখনও আছি। এবং এটা তো 2009 সালের আগে সেখানে রেডিওথেরাপি মেশিনের পর্যাপ্ততা ছিল না, মেডিকেল অঙ্কোলজি বা ক্যান্সার চিকিৎসার সমস্ত ওষুধপত্র ছিল না, এবং সমস্ত সাব স্পেশালিটি যেগুলো ট্রিটমেন্ট করতে প্রয়োজন হয়, যেমন রোগ নির্ণয়ের যে প্রক্রিয়াগুলি, এগুলি ছিল না। বিভিন্ন সার্জারি ফ্যাকাল্টি, যেমন গাইনোকোলজি সার্জারি, ব্রেস্ট সার্জারি, হেডনেক সার্জারি, হেপাটোবিলি সার্জারি, বিভিন্ন সার্জারিগুলো ছিল না। কিন্তু সেই 2016 সাল থেকে একটা ক্যান্সার সেন্টার চালু হয়েছে ঢাকা সিএমএইচে, এবং যেখানে 30% চিকিৎসা কিন্তু আমরা সর্বসাধারণের জন্য সিভিল পেশেন্টের মধ্যে রেখেছি, যেখানে ওনারা গিয়ে ওখানে রেডিওথেরাপি দিতে পারবেন, কেমোথেরাপি দিতে পারবেন, পেট সিটি স্ক্যান করতে পারবেন, অন্যান্য যে মলিকুলার টেস্টগুলো করতে পারবেন, এবং ভবিষ্যতে ওনারা অন্যান্য সুবিধাগুলি, সার্জারিও পাবেন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টও পাবেন। এবং আমরা সেই জন্য শুরু থেকেই কাজ করছি। আমাদের বর্তমানে ঢাকা সিএমএইচের যে ক্যান্সার সেন্টার, সেটা 4 তলার কাজ শুরু, প্রথম পর্ব যেখানে মেডিকেল অঙ্কোলজি আছে সে কাজ শুরু হয়ে গেছে, এবং বাকি যে অন্যান্য সাবজেক্টগুলি সেগুলি অলরেডি দ্বিতীয় ফেজে অলরেডি বিল্ডিং হয়ে যাচ্ছে। প্রায় আরও 4 তলার সাথে আরও 7 তলা যুক্ত হচ্ছে, মানে 11 তলা একটা বিল্ডিং ক্যান্সার সেন্টার হচ্ছে ঢাকা সিএমএইচ ক্যান্সার সেন্টার নামে। সেখানে অন্যান্য সমস্ত রোগীরাও সুযোগ পাবে এবং তারা ভর্তি হতে পারবে। এখনও তো আমাদের বেডের অভাবে আমরা বেশি ভর্তি দিতে পারছি না, কিন্তু ভবিষ্যতে এই দেশের অন্যান্য মানুষরাও সেই ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করার সুযোগ পাবে। আর আমি এটাও বলতে চাই যে আমাদের যে সম্মিলিত যে একটা ক্যান্সার সেন্টার, যেটাকে বলে কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার, এটা কিন্তু আমাদের দেশে খুব কম আছে। তা আমি আনন্দের সাথে বলতে চাই যে ঢাকা সিএমএইচ ক্যান্সার সেন্টার একটা সম্মিলিত বা কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার, যেখানে বিশেষ করে রোগ নির্ণয়, চিকিৎসা এবং পেট সিটি স্ক্যান এবং সার্জারি, বৌন ট্রান্সপ্লান্ট সমস্ত বিষয় আছে। দারুণ বিষয়গুলো আসলে আমরা জানতে পারলাম। আমি স্যারের কাছে বলেছিলাম আসবো, একটি প্রশ্ন ছিল, নিতে পারিনি উত্তরটি। আসলে প্রাইভেট ক্যান্সার হাসপাতালে চিকিৎসা সেবা এবং খরচ কেমন, সংক্ষেপে জানতে চাচ্ছি। আচ্ছা, আমার হচ্ছে যে এই মুহূর্তে আমরা প্রায় 10-11টা প্রাইভেট হসপিটাল, এর মধ্যে ইউনিকলি ক্যান্সার হসপিটাল হিসেবে আমরা 2টা কাজ করছি। একটা হচ্ছে আমাদের লেবেট ক্যান্সার হাসপাতাল, আহসান মিশন ক্যান্সার হাসপাতাল। এর বাইরে ক্যান্সার সেন্টার করে আরও 7-8 জন কাজ করি আমরা। তো আমাদের এই সেন্টারগুলো, আসলে আমাদের এই সেন্টারগুলোর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট দিক, আপনি জানেন যে ক্যান্সার চিকিৎসার জন্য একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। আমরা কিন্তু কোয়ান্টিটি খুব সার্ভিস দিতে পারি না, যেটা ডক্টর আজিজ একটু আগে বললেন, বাট আমাদের এখানে হয় কি কোয়ালিটি। আপনার একটা রোগীর রোগ নির্ণয় থেকে শুরু করে লেবেট ক্যান্সার হাসপাতালে আমরা যেটা করি, তার পরবর্তী বোর্ডের মাধ্যমে তার চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া, স্পেসিফিক সার্জন নিয়ে অপারেশন করানো, তারপরে তার জেনুইন কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপির ব্যবস্থা করা, এবং রেডিওথেরাপির যে একদম মডার্ন টেকনিক এগুলো অ্যাডপ্ট করা, ব্রেকিথেরাপি অ্যাডপ্ট করা, এবং অন্যান্য ক্যান্সারের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যা যা লাগে এগুলো কিন্তু আমাদের দেশে এখন আছে। এবং আমি যে ছোট্ট একটা উদাহরণ দেব, একটা রোগী কালকে আমার কাছে এসছে, পেট সিটি স্ক্যান করেছে, সে ব্যাংককে 10 লাখ টাকা লেগেছে, যেটা আমাদের মাত্র 50,000 টাকা লাগে। সুতরাং আমরা একটু বিরতিতে যেতে চাচ্ছি। আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ দুইজনকে। এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন অধ্যাপক ডক্টর অসীম কুমার ঘোষ এবং ডক্টর সর্দার বনিউল আহমেদ। বিরতির পর, সময় হলো একটু বিরতির, ফিরে আসছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দর্শক, জানাচ্ছিলাম আজকে বিশ্ব ক্যান্সার দিবস, সেই বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর অসীম কুমার ঘোষ এবং ডক্টর সর্দার বনিউল আহমেদ। আমি অধ্যাপক ডক্টর অসীম কুমার ঘোষের কাছে যেতে চাচ্ছি। স্যার, ক্যান্সার চিকিৎসায় চিকিৎসক তৈরিতে রাজশাহী মেডিকেল কলেজ কতটা ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক অসচ্ছল রোগীদের জন্য কি ধরনের সহায়তা করছে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা
বলতে চাই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 2001 সাল থেকে ক্যান্সার চিকিৎসা পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু আছে, এবং প্রথম দিকে এমফিল এবং পরবর্তীতে এমডি অনকোলজি কোর্স চালু আছে। এখন এখানে আপনার গত সময় থেকে এ পর্যন্ত 2001 সাল থেকে এ পর্যন্ত আমরা প্রায় 35 জন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক এখান থেকে পাশ করে বেরিয়ে গেছেন, এবং আরো মোটামুটিভাবে আমার সাবজেক্ট ডিপার্টমেন্টে রেসিডেন্সি কোর্সে প্রায় 20-22 জন ছাত্র এই মুহূর্তে তারা প্রশিক্ষণ গ্রহণ করছেন, এবং এই পরীক্ষাটি ঢাকা বিএসএমইউ থেকে কন্ডাক্ট করা হয়। আর দ্বিতীয় প্রশ্ন যেটা যে আপনার জানতে চাচ্ছেন অসচ্ছল রোগীদের জন্য, আমাদের এখানে মূলত অসচ্ছল রোগীরাই আসে, এবং আপনারা জানেন যে ক্যান্সার চিকিৎসায় সার্জারি, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি ব্যবহার করা হয়। আমরা রেডিওথেরাপি এবং কেমোথেরাপি ব্যবহার করে থাকি। আমাদের এখানে একটি পুরাতন প্রযুক্তির কোবাল্ট মেশিন আছে। এখন রেডিওথেরাপিতে যদি প্রাইভেটে যাওয়া হয় তাহলে এটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার, হয়তো 1.25 লাখ 1.5 লাখ টাকার মতো খরচ একটা রুগীর, বা তারও বেশি হয়। সেক্ষেত্রে আমরা গরিব মানুষের জন্য এটা সরকারি যে রেট আছে 5,000 থেকে 10,000 টাকার মধ্যে আমরা এই চিকিৎসা দিয়ে থাকি। এবং সমস্যা যেটা সেটা হচ্ছে যে পুরাতন বৃহত্তর রাজশাহী এবং খুলনা বিভাগ, এই দুটি বিভাগের সরকারি পর্যায়ে মেশিন মাত্র একটি রাজশাহী মেডিকেল কলেজে, যার জন্য রুগীদের সিরিয়াল পড়ে, লম্বা সিরিয়াল থাকার কারণে স্যার শুনতে পাচ্ছি আমরা আপনাকে। লম্বা সিরিয়াল পড়ার কারণে আমরা এই দুইগুলোকে দিতে পারি না। স্যার আপনার ওইখান থেকে অডিওটা শোনা যাচ্ছে, একটু কোনো টেলিভিশন অন থাকলে একটু অডিওটা কমিয়ে নেবেন। ওকে স্যার আমাদের সাথে যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর অসীম কুমার ঘোষ, অধ্যাপক বিভাগীয় প্রধান, রেডিওথেরাপি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা চলে যাচ্ছি আরেকজন অতিথির কাছে, ডক্টর সর্দার বনিউল আহমেদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রেডিওথেরাপি বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সিলেটে কোন ধরনের ক্যান্সারে পুরুষ এবং মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, এবং কারণগুলো কি রয়েছে মনে করছেন, এবং আপনারা কিভাবে আসলে ওইখানে অনেক দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের জন্য এই চিকিৎসা সেবাকে সহজ করছেন, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে 2023 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছর ব্যাপী আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বহির্বিভাগে বিশেষ করে রেডিওথেরাপি দিতে আসা রোগীদের সংখ্যা আমাদের তথ্য অনুযায়ী প্রায় 800 নতুন ক্যান্সারে আক্রান্ত রোগীকে আমরা রেডিওথেরাপি দিয়েছি, এবং এই 800 রেডিওথেরাপি যারা গ্রহণ করেছেন তাদের মধ্যে যে সমীক্ষা, এই সমীক্ষা অনুযায়ী দেখা গেছে প্রায় 40% উপর শুধুমাত্র মুখ গহ্বর ও গলার ক্যান্সারে আক্রান্ত। এবং এছাড়াও যদি আমি পুরুষের চিন্তা করি, পুরুষের দিকে চিন্তা করলে ফুসফুসের ক্যান্সার, এবং এরপর ছিল খাদ্যনালী ক্যান্সার এবং মলদ্বারের ক্যান্সার। আর যদি মহিলাদের দিকে দৃষ্টি দিই তাহলে দেখা গেছে ওখানে মহিলার মধ্যে সবচেয়ে বেশি ছিল স্তন ক্যান্সার আক্রান্ত, এবং পরে ছিল জরার মুখের ক্যান্সার আক্রান্ত। এটা হলো আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তথ্য। যেহেতু এটা একটা এই অঞ্চলের জন্য একমাত্র সরকারি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান একমাত্র সেন্টার, ক্যান্সার সেন্টার, এই তথ্য মতে এই বিরাজমান যে আশঙ্কা আমরা দেখতেছি, এইভাবে যদি চলতে থাকে এটা একটা ভয়াবহ চিত্র দিকে যাচ্ছে আমরা। তো এটার জন্য যে যা যা করা দরকার, বিশেষ করে টিকাদান কর্মসূচি বা সচেতনতা কর্মসূচি পালন করা, এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তার বিভিন্ন উইংস এর মাধ্যমে পরিচালনা করছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাশাপাশি প্রতিটা জেলায় এবং উপজেলা লেভেল থেকে স্ক্রিনিং পদ্ধতি, যেমন ভায়া টেস্ট করে, রেফার করে সিস্টেম কল্পোস্কোপি করা, পরবর্তীতে টার্সিয়ারি হসপিটালে এসে আমরা এটাকে ডায়াগনোসিস করা, এবং পরবর্তী ট্রিটমেন্ট ম্যানেজ করার জন্য এই যে রেফারেল সিস্টেমের যে চিকিৎসা পদ্ধতি, এটা আমাদের সিলেট এমএজি মেডিকেল কলেজ। স্যার আপনার কাছ থেকে যদি জানতে চাই, সিলেট একটি চায়ের শহর, চায়ের শ্রমিকরা আছেন, তারা নানা ধরনের সাদা পাতা বা তামাক ব্যবহার করে থাকেন, যা ক্যান্সার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাদের সচেতন করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা আপনারা?
যথার্থ বলেছেন। সিলেট অঞ্চলে জাতীয় চা বোর্ডের একটা তথ্য অনুযায়ী দেখা গেছে এখানে প্রায় 3.5 লাখ চা শ্রমিক রেজিস্টার আনরেজিস্টার চা শ্রমিক এবং জনবসতি স্থানীয় বাসিন্দা মিলে 3.5 লাখ বসতি এখানে, যেটা আমাদের সিলেট বিভাগে প্রায় 1,11,00,000 জনসংখ্যার মধ্যে 3.5 লাখ একটা বৃহত্তর অংশ চা শ্রমিক এবং বসতি স্থানীয় বসতি। এই বৃহত্তর অংশটা দেখা গেছে এদের যে আহ, 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 লক্ষ্য, এদের যে স্বাভাবিক যে জীবনযাত্রা বা লাইফ স্টাইলে যে মানটা রয়েছে সেটা মধ্যে যেমন খুব কমনলি আমরা দেখেছি যে ধূমপান, মদ্যপান, ঘন ঘন সন্তান প্রসব করা, অল্প বয়সে বিয়ে বিয়ে দেওয়া এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতা, এই যে বিষয়গুলি চা বাগান শ্রমিকদের মধ্যে যে প্রবণতাটা অনেক বেশি, এটা দেখা যায় আমাদের সর্বোপরি ক্যান্সারের প্রকোপটা অনেক বেশি বেড়ে যায় এটার জন্য। তো এটার জন্য যা যা করা দরকার আমি আগে বলেছি যে এখানে উপজেলা থেকে জেলা লেভেল, জেলা থেকে টারশারি বিভাগীয় পর্যায়ে আমাদের এই চেইন অফ যে ম্যানেজমেন্ট রেফারেল সিস্টেম স্ক্রিনিং পদ্ধতি গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার হাতে নিয়েছে। এটা আমরা আশা করি এইভাবে যদি আমরা যেতে থাকি ইনশাল্লাহ আমাদের অনেক উন্নতি হবে এই ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে স্যার আপনাকে নির্ণয় করা। ধন্যবাদ। আমরা চলে যেতে চাচ্ছি অধ্যাপক ডক্টর অসীম কুমার ঘোষের কাছে। স্যার আপনার কাছ থেকে জেনেছিলাম আসলে রাজশাহী মেডিকেল কলেজ নতুন উদ্যমী কিছু মানুষ তৈরি করছে চিকিৎসা সেবায় মানুষের পাশে এগিয়ে আসার জন্য। এক্ষেত্রে আসলে আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম অর্থনৈতিকভাবে অসচ্ছল যারা রোগী আছে তাদের সেবাতে আপনারা কাজ করছেন এবং আপনারা কতটা সফল মনে করছেন। ধন্যবাদ আপনাকে। আসলে সফলতা শুধুমাত্র আমাদের উপর নির্ভর করে না, একার উপরে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। আচ্ছা, আমরা আন্তরিকভাবে চেষ্টা করি, কিন্তু আসলে ক্যান্সার চিকিৎসাতে রেডিওথেরাপি মেশিন খুবই বিশেষভাবে প্রয়োজন। আপনাদের মাধ্যমে আমি সদাশয় সরকারকে অনুরোধ করব যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সরকারি লেভেলে যদি আরো কয়েকটা মেশিন দেওয়া যায়, এবং এখানে বাংকার রেডি আছে। রেডিওথেরাপি মেশিনের জন্য বাংকার লাগে আপনারা জানেন। রাজশাহীতে বাংকার রেডি আছে, বগুড়ায় রেডি আছে, রংপুরে রেডি আছে। এইরকম জায়গাগুলোতে যদি আমাদের বাংকার দেওয়া হয় এবং রেডিওথেরাপি মেশিন দেওয়া হয় আমাদেরকে, তাহলে অধিক সংখ্যক জনগোষ্ঠী খুব কম মূল্যে এখানে চিকিৎসা সেবা পাবে। 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যান্সার চিকিৎসা কেমোথেরাপি ব্যবহার করা হয়। এই কেমোথেরাপিগুলা আগে বেশ কিছু সাপ্লাই থাকতো, কিন্তু গত 2.5-3 বছর থেকে আমাদের কেমোথেরাপির সাপ্লাই সংখ্যা খুবই কম, খুবই অল্প। এই জায়গাটায় যদি একটু সরকার অনুগ্রহ করে, এখানে আমরা যদি কেমোথেরাপি ওষুধ পাই, তাহলে গরিব মানুষরা কেমোথেরাপি ওষুধ এখানে সরকার থেকে ফ্রি পেতে পারে। এটা মূলত আমার জানা মতে ক্যান্সার হাসপাতাল, ঢাকা ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি ওষুধ ফ্রি দেওয়া হয়, কিন্তু আমাদের রাজশাহীতে বাজেট নাই বললেই চলে। এই জায়গাটা একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি। আর একটা বিষয় হচ্ছে যে 8টা বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল তৈরির প্রক্রিয়া চলমান আছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে কাজের গতি খুবই স্লো, এবং এইখানে মেশিন নিয়ে এসে চালু করতে আরো কমপক্ষে 2.5-3 বছরের কমে হবে বলে আমাদের মনে হয় না। আপনাদের চেষ্টা আসলে কোনো কমতি নেই। আপনাদের সরকারের পক্ষ থেকে এবং নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের সহযোগিতা প্রয়োজন, আমরা বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ডক্টর অধ্যাপক অসীম কুমার ঘোষ এবং ডক্টর সর্দার বনিউল আহমেদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা ফিরে আসছি স্টুডিওতে। আমাদের সাথে আছেন ডক্টর এহতেশামুল হক এবং ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম। আমরা স্যার আজিজুল ইসলামের কাছে যেতে চাচ্ছি। স্যার আসলে অনেকে সচেতনতার অভাব, আসলে অনেকে বাসায় বসে দেরি করেন, কি বলবেন তাদের জন্য? আসলে চিকিৎসা সেবা নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সংক্ষেপে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসলে ক্যান্সার রোগীরা আসলে যখন ক্যান্সারটা শুরুতেই ধরা পড়ে, এটা ওরা অনেক সময় গুরুত্ব দিতে চান না। আসলে ওনারা কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। অনেকে হয়তো মনে করে যে আমার একটা টিউমার হয়েছে, তো আমি একটু সার্জনের কাছে যাই, অথবা আমি একজন গাইনোকোলজির কাছে যাই, কোনো সমস্যা হলে সে কনসার্ন ডাক্তারকে যেতে চায়। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে, যদি কারো কোথাও কোনো টিউমার থাকে বা যদি লাম থাকে, যেটাকে আমরা পরবর্তীতে ক্যান্সার আমরা ডায়াগনোস করে থাকি, তারা অবশ্যই যেন কোনো না কোনো অঙ্কোলজিস্টের কাছে যান। আমি আবারও বলছি, তারা যেন অবশ্যই কোনো না কোনো অঙ্কোলজিস্টের কাছে যেন যান। এটা হতে পারে মেডিকেল অঙ্কোলজিস্ট, হতে পারে রেডিয়েশন অঙ্কোলজিস্ট, হতে পারে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, হতে পারে হেমাটো অঙ্কোলজিস্ট,
হতে পারে গাইনি অঙ্কোলজিস্ট, কিন্তু অঙ্কোলজির কাছে যদি না যায় সেই পেশেন্টগুলি কিন্তু অত্যন্ত ডায়াগনোসিস দেরি হয়ে যায় এবং তারা বুঝতেই পারে না রুগীটা কী পরীক্ষা দেওয়া লাগবে। অনেক সময় ওনারা প্রায় একটা এফএনএসি বলতে একটা সাদা টেস্ট আছে, এটা এফএনএসি এখনও আমাদের রেডিওলজিস্টরা, আমাদের বিভিন্ন লেভেলের ডাক্তাররা বোঝে না যে এফএনএসি এবং কোর ব্যবসার মধ্যে কী পার্থক্য। আমি এই জন্য রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই যেন অঙ্কোলজির কাছে যাবেন, সহজেই রোগটা ধরা পড়বে। তারা এফএনএসি না করে কোর বায়োপসি করবে, তার মানে আর দ্বিতীয়বার টেস্টটা করা লাগবে না। আর কোর বায়োপসি করতে পারলেই আমরা কিন্তু রোগের বিভিন্ন রকম প্রকারভেদ বুঝতে পারি, কোন ধরনের টিউমার। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, ব্রেস্ট ক্যান্সারে যদি আমরা বায়োপসি করি, তারপর কিন্তু তার কিছু ইম্পর্টেন্ট কিছু টেস্ট করতে হয়, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ERPR, HER2, Ki-67। একদমই আসলে বাসায় বসে দেরি না করে সচেতন হওয়া উচিত এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে আমরাও দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা সময় স্বল্পতার কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আরেকদিন হয়তো আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। ধন্যবাদ।